আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। চলতি সপ্তাহে ঘোষণা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। আজ নির্বাচন কমিশনে বৈঠক শেষে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া এবারে প্রথম বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময়সীমা। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, শেষ হবে বিকেল 4:30টায়। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে সে বিষয়ে রোববার দিনব্যাপী বৈঠক করে নির্বাচন কমিশন। বেশ কিছু বিষয়ে আলোচনা হয় নিয়মিত এই বৈঠকে। তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। 48 ঘন্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈঠক শেষ করে গণমাধ্যমের সামনে কথা বলে কমিশন। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যে বলা হবে, বললাম তো। না, এখন বলা যাচ্ছে না। আমাদের তার আগে কিছু আমাদের প্রথাগত কাজ আছে, এগুলো সম্পন্ন করি। আপনাদেরকে মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই দ্বিতীয় সপ্তাহে হবে, এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করব। জানান, নির্বাচনে ভোটের সময় 1 ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার থেকে ব্যালট ছাপানো হবে প্রবাসী ভোটারদের জন্য। গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা আপনার কক্ষে প্রবেশের আগেই জেনে যান, এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় ভোট কক্ষে গোপন বুথ বাড়ানোর পরিকল্পনা রয়েছে ইসির। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করল নির্বাচন কমিশন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা ডক্টর ইউনূসের সাথে দেখা করে এসব বিষয়ে অবহিত করেন। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের প্রস্তুতি অত্যন্ত সুন্দরভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে সহযোগিতা করার জন্য অন্তর্বর্তী সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব উপস্থিত ছিলেন। কিছু কিছু প্যারামিটারে উন্নতি হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। এ কারণে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেবার বিষয়ে মেডিকেল বোর্ড কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তবে অবস্থা স্থিতিশীল হলে আগামী বুধবার তাকে লন্ডনে নেওয়া হতে পারে এমন সম্ভাবনা নিয়ে আলোচনা আছে। সেক্ষেত্রে মঙ্গলবার ঢাকায় আসবে কাতারের আমিরের দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। জানা গেছে, বেগম জিয়া ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র, ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। এর কিছু কিছু কখনো নিয়ন্ত্রিত, আবার হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সবশেষ তথ্য অনুযায়ী খালেদা জিয়ার শারীরিক হিমোগ্লোবিন কমে গিয়েছিল, সেটি বেড়েছে। কিডনির কার্যকারিতা কিছুটা বৃদ্ধি পেয়েছে, ফুসফুসেরও উন্নতি হয়েছে। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বিমান যাত্রার জন্য শারীরিকভাবে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। মেডিকেল বোর্ডকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আজও হাসপাতালে গিয়েছেন তিনি। খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে? কথা, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা, স্বাস্থ্য ঠিক এখন কি অবস্থায় আছে সেটি জানবার আমরা চেষ্টা করছিলাম। বিএনপির মিডিয়া সেলের সদস্যর মাধ্যমে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার রেজিডেন্ট জাহিদ হোসেনের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি।
শাহরুল কবির খান আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসনের অবস্থা আগের মতোই রয়েছে এবং নতুন করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, যেটি গণমাধ্যমে অথবা জাতিকে বলা যেতে পারে। তারা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন আগের মতোই বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে উঠবেন। তবে অন্য সূত্র থেকে আমরা জানতে পেরেছি আজকে বেগম জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং সফলভাবে সম্পন্ন হয়েছে, তার ফলাফলও ভালো হয়েছে, অর্থাৎ স্বাভাবিক রেজাল্ট এসেছে। এর বাইরে এখনও হাসপাতালটিতে অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে যেখানকার করোনারি কেয়ার ইউনিটে বিএনপি চেয়ারপারসন চিকিৎসা গ্রহণ করছেন, সেখানে যুক্তরাজ্যের চিকিৎসকের নেতৃত্বাধীন যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডে বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান তিনি এখনও অবস্থান করছেন এবং মেডিকেল বোর্ড হয়তো বিস্তারিত বিশ্লেষণ করছেন যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা বা স্বাস্থ্যের এখন কী পর্যায়ে রয়েছে সেটি তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার বিষয়ে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা যদি উন্নতি ঘটে এবং দীর্ঘ যাত্রা যেটি বাংলাদেশ থেকে ঢাকা থেকে লন্ডন 14 ঘন্টার যাত্রা, এই 14 ঘন্টা যাত্রা করবার জন্যে যেই শারীরিক সক্ষমতা প্রয়োজন বেগম খালেদা জিয়া যদি সেই সক্ষমতা অর্জন করেন সেক্ষেত্রে তারা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের আলোকে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে আরও একটি তথ্য জানা গেছে, সেটি হচ্ছে আগামী বুধবার হয়তো বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। এই ধরনের একটা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, তবে সেটিও নির্ভর করছে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থাটি আসলে ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় সেটির উপর নির্ভর করছে। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসনের বিএনপি বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় সারা দেশের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে এবং আজকেও তারা দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানছিলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে আজও দোয়া ও কোরআন খানি এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বগুড়া গাবতলী উপজেলায় বিএনপি এবং বাগবাড়িতে এলাকাবাসীর উদ্যোগে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করে পৃথক দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্যান্যরাও। ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নেয় বিএনপি নেতাকর্মীরা। কুষ্টিয়ার ভেড়ামারায় দোয়া মাহফিলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে যে কোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। দুর্নীতির লাগাম টেনে ধরা বিএনপির পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেন তিনি। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মত বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্ভাবনার পথ নিয়ে আলোচনা সহ সর্বোপরি 31 দফা সংস্কার কর্মসূচির পর্যালোচনার নানা দিক নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয়েছে বিএনপির 6 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। শুভ উদ্বোধন ঘোষণা করছি। ছাত্রদলের অংশগ্রহণে কর্মসূচির শুরুর দিনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সামনে কঠিন সময়, বিভিন্ন মহলে চলছে ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র। তিনি বলেন, দেশ জাতিকে নেতৃত্ব দিতে দরকার পরিকল্পনা এবং দুর্নীতির লাগাম টেনে ধরা। দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে, যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে। কি দুটি বিষয়? এক, দুর্নীতি, যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম হতে হবে। দুই, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। তারেক রহমান বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের সময়ের মতো বিএনপির বিরুদ্ধে এখনো মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এ সময় জামাতে ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের অতীত মানুষ জানে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য,
এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। এর আগে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, দেশকে বিভক্তের চক্রান্ত চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। ছাত্রদল নেতাকর্মীদেরকে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবকে মানুষের কাছে নিয়ে যাবার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানিয়েছেন, বর্তমান আইন মানুষের তৈরি, এই সংবিধান পুরোপুরি ইসলাম ভিত্তিক নয়। এ সময় কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ ছাড়াও নীলফামারীর বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থীরা উপস্থিত ছিলেন। আমরা নৌকা দেখলাম, আমরা ধানের শীষ দেখলাম, আমরা লাঙ্গল দেখলাম, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এদেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই জন্য আগামী নির্বাচনে আমরা কমপক্ষে জাতিকে পরীক্ষার মাধ্যমে আমাদের পাশ করার সুযোগ দেন। জামায়াত ইসলামী এককভাবে ক্ষমতায় যেতে চায় না, আমরা জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় গিয়ে আমরা জনগণের শাসন কায়েম করতে চাই। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এর মুখপাত্র নাহিদ ইসলাম। বলেন, সংস্কার ও নতুন রাজনীতির পক্ষে থাকা দলগুলোকে সাথে নিয়েই তাদের এই বন্ধন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি লক্ষ্য নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ ঘটেছে। রাজধানীর ডিআরইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক এবং নতুন জোটের মুখপাত্র নাহিদ ইসলাম বলেন, দেশকে পুরাতন রাজনৈতিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কোনো কোনো দল, তাই জনগণকে আশ্বস্ত করতেই নতুন জোট গঠনের সিদ্ধান্ত। আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের মতোই হয়ে যাবে। আমরা সেই ধরনের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি। আমরা সেই সাহসটা জানাতে আজকে এসেছি। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকব, এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায়, আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হতে। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে। জোটের যৌক্তিকতা তুলে এবি পার্টির চেয়ারম্যান বলেন, পুরনো রাজনীতির প্রতি সাধারণ মানুষের মোহ কেটে গেছে, নতুন রাজনৈতিক শক্তি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে। পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে তারা যাতে আমরা একমত হতে পারি, একসাথে হতে পারি। ৩ দলের মাধ্যমে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে সংস্কারের পক্ষে থাকা আরও কয়েকটি দল যুক্ত হবে বলে আশা করছেন জোটের উদ্যোক্তারা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ৫ই আগস্টের পরেও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। চাঁদাবাজি, দখলদারিত্ব এবং দুর্নীতির খুব বেশি পরিবর্তন হয়নি, এমন দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রোববার ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অঙ্গীকার নিয়ে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি বলেন, দেশের দুর্নীতি অব্যাহত আছে, সরকার নমনীয় অবস্থান দেখিয়েছে, তবে ৫৪ বছরের জঞ্জাল সহজেই দ্রুততার সাথে কাটিয়ে ওঠা সম্ভব নয়। নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কালো টাকার প্রভাব ও পেশি শক্তির ব্যবহারের বিষয়ে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। তিনি আরও বলেন, সরকার পরিচালনায় দলগুলো দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক সুশাসন কিভাবে নিশ্চিত করবে সেটি পরিষ্কার করে ইশতেহারে বলতে হবে। আমাদের সক্ষমতা অনুযায়ী যে আমরা এটাকে তাদের নির্বাচনী ইশতেহারগুলোকে ট্র্যাক করব, ফলো করব যে তারা কতটুকু বাস্তবায়ন করছে, এবং সেটা কিন্তু একটা আপনার প্রথম প্রশ্নের প্রথম অংশটার জবাব এটা হবে যে আমরা সব কিছু
অটোমেটিক্যালি হয়ে যাবে সেটা আশা করছি না, ফ্র্যাঙ্কলি কেউ বোধহয় আশা করে না। গণভোটের রায় যেটা হবে আশা করব ইতিবাচক হবে, সেটিও কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা সৃষ্টি করলেও নিশ্চয়তা কিন্তু দিচ্ছে না যে আমাদের রাষ্ট্র সংস্কার বলতে যা বোঝায় সেটি আমরা পেয়ে যাব সামনের সংসদে ওই কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করা সত্ত্বেও। জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ 114 জনের পরিচয় শনাক্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ সকাল থেকে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। এতে যোগ দিয়েছেন দেশি বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞরা। সিআইডি প্রধান জানিয়েছেন, পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধানে কার্যকর হবে এই প্রক্রিয়া। নাজিবুর রহমানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের মধ্যে শতাধিক লাশের পরিচয় গোপন করে রায়ের বাজার কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। অজ্ঞাতনামা সেসব শহীদদের পরিবার গত 1.5 বছর খুঁজে ফিরেছেন স্বজনদের শেষ চিহ্নটুকু। আল্লাহ আমার ছেলের কবরটা পাই, দেখি আল্লাহ চম মিলাই দেয়, তা আমি মরে গেলে আমি শান্তি পাইব। আমরা তো চাচ্ছি কবর শনাক্ত করতে, কারণ আমরা এখানে আসি অনেক হাজার হাজার কবর, আমার ভাইয়ের কবর কোনটা তো সেটা তো আমি জানি না। অবশেষে আদালতের নির্দেশনায় অজ্ঞাতনামা 114 জনের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে সিআইডি। এ সময় সিআইডি প্রধান জানান, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নিশ্চিতের পাশাপাশি পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে লাশগুলো। আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করবো। আমরা সব টিস্যু হয়তো ওরকম আমরা পাবো না, বাট এটার জন্য একটু কিছুদিন সময় লাগে, বাট আমরা চিহ্নিত করা থাকবে। পরিবার যদি চায় অবশ্যই তার কবরকে সেখানে নেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এ কাজে দেশীয় ফরেনসিক বিশেষজ্ঞদের পাশাপাশি যোগ দিয়েছেন আর্জেন্টিনার ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফলডিব্রাইডার। জটিল এ কাজ আন্তর্জাতিক মানদণ্ড মেনে দ্রুততার সাথে শেষ করার প্রত্যয় জানান তিনি। International standards are followed in this operation. আমরা স্থানীয় ফরেনসিক বিশেষজ্ঞদের সাথে ধারাবাহিক আলোচনা করছি। আমরা নিশ্চিত আন্তর্জাতিক নিয়মাবলীর সর্বোচ্চ মান বজায় রেখে জটিল এই প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করব। মৃতদেহ শনাক্ত করা অত্যন্ত কঠিন ও সূক্ষ্ম কাজ। নিহতদের পরিবারের কাছে সঠিক ও সত্য তথ্য পৌঁছে দেয়াই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সরকারি হিসেবে 114 জনের লাশ রায়ের বাজার কবরস্থানে দাফন করার তথ্য থাকলেও এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা পুলিশের। তারা জানান, এ পর্যন্ত 10টি পরিবার লাশ শনাক্তের আবেদন করেছেন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের গত 1.5 দশকের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। এই মামলায় গ্রেফতার থাকা 3 আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন ও 2 জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকীর উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে চিফ প্রসিকিউটর 2015 সালের 22 অক্টোবর থেকে 2024 সালের 6 অগস্ট পর্যন্ত সময়ের মধ্যে 26 জনকে গুম করে জেআইসিতে নির্যাতনের ঘটনার অভিযোগ তুলে ধরেন ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় পলাতক আসামি ডিজিএফআইয়ের সাবেক 5 জন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেফতার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীদের অব্যাহতির আবেদনের ওপর শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু। সন্ধ্যায় জেলা শহরের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। বিএনপি ঘোষিত প্রার্থী মাঝারুল ইসলামকে দুর্বল নৈতিকতার মানুষ উল্লেখ করে তিনি বলেন, যেন তেনভাবে মনোনয়ন পেলেও তিনি মানুষের মন জয় করতে পারবেন না। জনগণ পছন্দ করে বলেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন এবং জয়ী হবেন। সংবাদ সম্মেলনের পর বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল বের হয়।
সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক বন্ধে সরকার ও পুলিশকে দরকার হবে না, এলাকাবাসীকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর মালিবাগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দোয়া কামনায় মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। বলেন, নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মির্জা আব্বাস আরও বলেন, বেগম জিয়া এখন আর কোনো দলের নেত্রী নয়, তিনি সবার আবেগের জায়গায় পৌঁছে গেছেন। বেগম জিয়ার জন্য এত দোয়া হয়েছে, অতীতে কোনো ব্যক্তির জন্য এমনটি হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে এলাকাবাসীর কাছে ভোট কামনা করে তিনি বলেন, বিএনপি জনমানুষের দল, সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেবে বিএনপি। মাদকের ব্যাপারে কোনো আপোষ নাই, এটা একটু মাথা রাখবেন। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক দমন করার জন্য সরকার কিংবা পুলিশ কিংবা মির্জা আব্বাসের প্রয়োজন নাই। আন্দোলনের দাবি আদায়ের নামে কর্মসূচিতে অতিষ্ঠ নগরবাসী। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করে 7 কলেজের শিক্ষার্থীরা। মোবাইল ব্যবসায়ীরা দাবি আদায়ে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। আর অন্যদিকে 6 দফা দাবিতে মহাখালীতে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। আবির আহমেদের রিপোর্ট। দিনভর বিভিন্ন আন্দোলনে অচল হয়ে যায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ কাজে বের হয়েও অনেকে নির্ধারিত সময়ে যেতে পারেননি গন্তব্যে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা। শরীয়তপুর থেকে আসছি ভাই, আসার পর ওনাদেরকে এত রিকোয়েস্ট করলাম, ওনারা যেতেই দিচ্ছে না ভাই। এটা তো খুবই অস্বস্তিকর আর বিরক্তকর। এই যে 2-2.5 ঘন্টা তো বেশি হইব। এভাবে মানুষকে তো হয়রানি করা ঠিক না। আমরা এই যে 2 ঘন্টা যাবত বসে রয়েছি। অধ্যাদেশ জারিতে দুপুর থেকে টানা 7 ঘন্টা রাজধানীর শিক্ষা ভবন মোড় অবরোধ করে 7 কলেজের শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা চিন্তা করে রাস্তা ছেড়ে দিলেও দাবি না মানলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আজকে আমরা এখানে রাতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব এবং আগামীকাল থেকে আবার নতুন করে এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাব। অন্যদিকে আলোচনার আশ্বাসে ব্লকেট প্রত্যাহার করেছে মোবাইল ফোন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। যদিও মঙ্গলবারের মধ্যে আলোচনার সমাধান না আসলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের। মিটিং এ যদি কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট না আসে, আমরা আবার সিদ্ধান্ত নেব, এই থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেব। আন্দোলন হয়েছে রাজধানীর মহাখালীতেও। টেকনিক্যাল পদমর্যাদা, নিয়োগ বিধি সংশোধন, পদোন্নতিতে গ্রেড বাড়ানো সহ 6 দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কোষাগারে জমাকৃত কোর্ট ফি এর 20% টাকা বাংলাদেশ বার কাউন্সিলের ফান্ডে দেবার দাবি জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আজ বার কাউন্সিল ভবনে সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি জানিয়েছেন। এই দাবি না মানলে কঠোর কর্মসূচি দেবার হুঁশিয়ারি দেন তিনি। মামলা দায়ের করতে হলেই হাইয়েস্ট কোর্ট ফি দিতে হয়। যে টাকাটা আমরা দেই সেই টাকার থেকে অন্তত 20% টাকা যদি আপনারা আমাদেরকে দেন, তাহলে আইনজীবীরা মৃত্যুবরণ করলে আমরা যে সামান্য টাকা দেই 20,000, 25,000, এটাকে আমরা যদি 1 কোটি টাকা বাড়াতে পারি, তাহলে পরে একটা পরিবার সচ্ছলভাবে চলতে পারে। সম্মানের সাথে যে দাবি আমরা করেছি সেটা আপনারা দেওয়ার ব্যবস্থা করুন, অন্যথায় সারা বাংলাদেশের আইনজীবীরা তারা মাঠে নামতে বাধ্য হবে। সারের দাবিতে নাটোরের নলডাঙ্গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষকরা। আসন্ন বোরো মৌসুমের জন্য ডিলার পয়েন্টে গিয়ে সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে কৃষকরা। সকালে কৃষকরা শ্যামসুন্দর আগারওয়ালের দোকানে গিয়ে সারের জন্য অপেক্ষা করতে থাকে। সার না থাকার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে কৃষকরা। এক পর্যায়ে তারা উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করে। সেখান থেকে কৃষকরা পুনরায় উপজেলা মোড়ে গিয়ে প্রধান সড়ক অবরোধ করে। এ সময় কৃষকরা উপজেলা কৃষি অফিসার কিশোর হোসেনের অপসারণ দাবি করে। পরে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে প্রায় 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ কৃষকরা। খুলনায় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের খুলনা বিভাগীয় ব্লু অর্চিড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল 10টায় খুলনার সোনাডাঙ্গায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানি চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন প্রধান। বলেন, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের চাহিদা শতভাগ পূরণ করতে পেরেছে, ফলে গ্রাহকদের সংখ্যা দিন দিন বাড়ছে। কোম্পানিটি ৫ম বছরে পদার্পণ করায় গ্রাহক ও কর্মকর্তা কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তাদের এই উদ্যোগ সামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। এ সময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল করিম, ডিএমডি অ্যান্ড সিএসডিও মোহাম্মদ আবু ইউসুফ সহ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টা মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।